প্রত্যেকটা লঞ্চেই একটা একটা সেলফি জোনের মতো তৈরি করা আছে। ওভারটেক করে ফেলে। ও তো এখানে মোবাইল চার্জের জন্য ব্যবস্থা আছে। অল্প সময়ের মধ্যেই শুরু বিয়ারকে খেয়ে দিবে। এই দিল আসলাম ওরে বাবা রে। লঞ্চের এক মাথা অলরেডি সেতুর ওই পারে চলে গিয়েছে, আরেক প্রান্ত সেতুর এই পারে রয়েছে। ও পুরো বৃত্ত আকৃতির। ওয়াও কি রে। তো লোগোর পাশে পারাবতের 11 সিরিয়াল নম্বরটা লেখা। আরেকটা বিষয় শেয়ার করি, পরে বাপ রে বাপ, একজন সাহসী ব্যক্তি দাঁড়িয়ে কফি খাচ্ছে। ভীষণ বৃষ্টি হয়েছে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু ভিজা ঘাটের সাথে। ওরে বাপ রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লঞ্চ ওয়েভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পারাবত 11 লঞ্চে ঢাকা সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত নদী ভ্রমণ। পাশাপাশি রয়েছে শুভরাজ 9 লঞ্চ এবং সুন্দরবন 16 লঞ্চ। তো এই 3টি লঞ্চ আজকে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই হচ্ছে লঞ্চের সামনের অংশ। সামনে সুবিশাল আলনি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা নোঙ্গর রাখা। আর ওই পাশে কেবিন বুকিংয়ের কাজ চলমান। এই হচ্ছে লঞ্চের সুবিশাল ডেক। এখানে যাত্রীরা সুলভ মূল্যে একদম বিছানায় শুয়ে বরিশাল চলে যাবে। দেখতে পাচ্ছেন সবাই যার যার স্থান বুঝে নিয়েছে। আর লঞ্চের পাশেই রয়েছে নিরাপত্তার জন্য লাইফ বয়া। যদি কখনো দুর্ঘটনা কবলে পড়ে যায় তাহলে এই বয়াগুলোর মাধ্যমে যাত্রীরা নদীতে সাঁতরে পারে পৌঁছানোর চেষ্টা করবে। আর এই লঞ্চে আজকে এই নিচতলার শ্রেণীর ভাড়া হচ্ছে 250 টাকা, বাকি দুইটা লঞ্চে 300 টাকা করে। সাধারণত 300 টাকা করেই রাখে, তবে এই লঞ্চ আজকে ডিসকাউন্টে 250 টাকা রাখতেছে। সিঁড়ি বেয়ে চলে আসলাম দ্বিতীয় তলায়। আর একদম সামনেই দেখতে পাচ্ছেন লঞ্চের সার্চ লাইট। এই বাতিটার মাধ্যমেই লঞ্চের চালকরা রাতের বেলা দূর দূরান্ত পর্যন্ত নজর রাখেন। এবং এই জায়গাটার উপরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। দুই পাশে দুইটা সিঁড়ি রয়েছে আর ঠিক মাঝখানে হচ্ছে নামাজের স্থান। এই ভেতরের অংশটা নামাজের স্থান এবং পেছনেই হচ্ছে কেবিন এরিয়া। এই লঞ্চে সাধারণত ডাবল কেবিনের দাম রাখা হয় 2400 টাকা এবং সিঙ্গেল কেবিনের দাম রাখা হয় 1200 টাকা। তবে আজকে কেবিন এরিয়াতেও ডিসকাউন্ট। সিঙ্গেল কেবিন হয়েছে 1000 টাকা রাখতেছে এবং ডাবল কেবিন 2000 টাকা। তো এই হচ্ছে তৃতীয় তলার কেবিন এরিয়া। তৃতীয় তলাটা যেহেতু সম্পূর্ণ কেবিন তাই সুবিশাল করিডোর দেখতে পাচ্ছেন। এইদিকেও বিশাল করিডোর, আবার এইদিকেও বিশাল করিডোর। ঠিক মাঝ বরাবর হচ্ছে সিঁড়ি এবং কফি শপ প্লাস দোকান। আর এই পাশে হচ্ছে কেবিন এরিয়ায় যে রাতের বেলা খাবার সার্ভ করা হয় এখান থেকে, যদি আপনি খাবার খান। আর এটা হচ্ছে বাম পাশের রিভার সাইড কেবিন করিডোর। আর আপনাদেরকে যদি মাঝখানের কেবিন করিডোর দেখাই, এই যে দেখেন মাঝখানের কেবিন করিডোর, একদম শেষ মাথা পর্যন্ত কেবিন আর কেবিন। এবং এই পাশেও তো যাত্রীরা আসতেছে, যার যার কেবিন বুঝে নিচ্ছে। তো মোটামুটি এই একটা তলাতেই প্রায় 100-র মতো কেবিন থাকে এই লঞ্চগুলোতে।
আবার মাঝে মাঝে রয়েছে এরকম ওয়াশরুমের ব্যবস্থা। এই যে গলিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ওয়াশরুম। যারা কেবিন নিয়ে থাকেন তারা এই ওয়াশরুমগুলো ব্যবহার করেন এবং এখানে বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন আরও একটি লঞ্চ, শুভরাজ 9। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আকাশের চাঁদ। আমি সাধারণত আকাশে যখন বড় একটা চাঁদ উঠে তখনই রাতের বেলা ভ্রমণের প্ল্যানিংটুক করি। তো আজকে হচ্ছে প্রায় পূর্ণিমা, আগামীকালকে হবে একদম পরিপূর্ণ পূর্ণিমা, চাঁদ আরও বড় হয়ে উঠবে। তবে আজকে রাতকেও পূর্ণিমা বলা হয়, কিছুটা আর কি হাফ পূর্ণিমা বলতে পারেন। তো রাতের বেলা নদী মানে যদি প্রচণ্ড মেঘলা না হয় তাহলে নদী দেখতে দেখতে যাওয়া একটা ফিলই আলাদা। তো সেই ফিলটা নেওয়ার জন্যই মূলত আমি আজকে এই ভ্রমণটা করতেছি। তৃতীয় তলার কেবিন করিডোরের একদম শেষ প্রান্তে আমি আসলাম এবং এই যে শেষ প্রান্ত, এখানেও বেশ কিছু কেবিন। আর এখানে রয়েছে একটা টয়লেট, বেসিন, আয়না, অর্থাৎ ফ্রেশ হওয়ার জন্য যা কিছু দরকার আর কি। তো এখন আমরা হেঁটে একদম লঞ্চের ফ্রন্ট সাইড পর্যন্ত যাব। তো দেখেন লঞ্চের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে কত সময় লাগে যেতে। আর এই যে একজন হ্যাকার মানে হকার আর কি, তো উনি কাঁচা পেয়ারা, কাঁচা আমরা কাসন্দি দিয়ে মেখে বিক্রি করেন। তো ওনার পেছনে হাঁটতে হাঁটতে লঞ্চের করিডোর কম, ওনার ঝুড়ি বেশি দেখা যাইতেছে। আমি একটু ব্রেক দেই। তো মোটামুটি হেঁটে লঞ্চের মাঝ প্রান্তে আসলাম, এখন আবার সামনে চলে যাব। হ্যাঁ রে মুরব্বি, পাশেই রয়েছে সুন্দরবন 16, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ। তো যারা হাঁটা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন, আরেকটু একটু হ্যাঁ এই যে শেষ হয়ে গেল। তো লম্বা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম লঞ্চের তৃতীয় তলার একদম সামনের অংশে। আর এই জায়গাটা হচ্ছে এই লঞ্চের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। ও প্রায় লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই হর্ন দেওয়া শুরু করেছে। তো এটা হচ্ছে এই লঞ্চের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখা যাচ্ছে এখানে। আর এই ইন্টেরিয়র ডিজাইনটা আপনার চোখে লাগার মতো, বিশেষ করে মানে বলতে পারেন সেলফি জোন এই এলাকাটাকে। মানুষজন এখানে এসে যারা ছবি তোলার প্রয়োজন হয় ছবি তোলে। প্রত্যেকটা লঞ্চে এরকম একটা বিশেষ জায়গা আছে, আপনাদেরকে একটু আলট্রা ওয়াইডে দেখাচ্ছি। এই দেখেন, যেমন উপরের এরিয়াটা, তারপরে এই জায়গাটা মানে দেখার মতো। আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন 16 লঞ্চেও দেখতে পাচ্ছেন। আর ওই পাশে রয়েছে শুভরাজ 9। তো ওইটাতেও দেখেন মানে প্রত্যেকটা লঞ্চেই একটা একটা সেলফি জোনের মতো তৈরি করা আছে। ও উপরে চাঁদ কেমন যেন হাসতেছে। আজকে আমি পারাবত 11 লঞ্চে এই কেবিনটা নিয়েছি। এটা হচ্ছে 302 নম্বর কেবিন। একটা ফ্যান ঘুরতেছে আর বেশ কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। তো লাইটিংয়ের সমস্যা নাই, ফ্যানেও সমস্যা নাই। আর এই টিভি টুবি এখন কে দেখে। আর এখানে একটা ছোট ক্যাবিনেটের ভেতরে আমাদেরকে পানি আর মানে এক জগ পানি আর একটা গ্লাস দিয়েছে আর কি। আর চাবির রিংটা ভেঙে গিয়েছে, এটাকে একটু রিপ্লেস করা দরকার। তো এখানে মোবাইল চার্জের জন্য ব্যবস্থা আছে। তো এইদিকে বেডশিটটা প্রথমে এই যে বালিশের কভারের কালারেই ছিল, তবে ওইটা একটু ময়লা ছিল। তো তাদেরকে বলার কারণে তারা আবার নতুন একটা বেডশিট মানে চেঞ্জ করে দিয়ে গেছে, এটা পরিষ্কার। তো ভালো হয়েছে আর কি। আর এদিকে একটা আয়না আছে, আপনি আর কি মেকআপ টেকআপ করা লাগলে এই আয়নায় করতে পারবেন। আর এদিকে তো জানালা, জানালা আপাতত লক করে রাখছি। এটা জানালা কখনোই খোলা রাখবেন না। যদি আপনি বাইরে বের হন বা ভিতরে শুয়ে পড়ছেন, জানালা খোলা রাখলে দেখবেন যে ওই জানালা থেকে ঢুকে আপনার সব কিছু করে দিয়ে চলে যাবে। প্রথমেই সদরঘাট ছেড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করে দিল শুভরাজ 9 লঞ্চ। এরপরে মেবি আমাদেরটা ছেড়ে দিবে।
আরেকটা বিষয় শেয়ার করি পরে। বাপ রে বাপ, সরি, হঠাৎ করে ধাক্কা খেয়ে কেমন যেন ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। যেটা বলতে চাচ্ছি, এই যে বাতিগুলো লাফালাফি করতেছে, এগুলো মোটেও লাফালাফি করতেছে না, এগুলো একবারে স্বাভাবিক স্টিল রয়েছে। তবে জেনারেটরের মাধ্যমে বাতিগুলো জ্বালানোর কারণে এর মধ্যে হালকা কম্পন হচ্ছে, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। তবে ক্যামেরার লেন্স এটাকে লাফালাফি ঝাপাঝাপি বাতি হিসেবেই ধরে নিচ্ছে আর কি। তো আমাদের এই লঞ্চ এখন ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার আগে সুন্দরবন 16 সাথে একটা ধাক্কা খাইলো। তো লঞ্চের লস্কর মোটা লোহার হোয়াইট কেবল উঠাচ্ছে। এটা খুবই ভারী, তারপরেও তারা প্রতিদিন এটা নিয়ে কাজ করে, এজন্য এটার সিস্টেম জানা আছে আর কি। এখানে সাজিয়ে বসেছিল হকাররা আপেল, আঙ্গুর, তারপরে লটকন, এগুলো নিয়ে। তো অলরেডি আমাদের পারাবত 11 লঞ্চ ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করে দিল, আর সর্বশেষ সুন্দরবন 16 রয়ে গেল ঘাটে। লঞ্চ ছেড়ে দেওয়ার সময় এই 2 লঞ্চের ফেনটার খুবই ভয়াবহ একটা সিচুয়েশনের মধ্যে থাকে, এজন্য আপনারা কেউই রিস্কিভাবে এই ফেন্টারে দাঁড়িয়ে থাকবেন না, তাহলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16কে ঘাটে রেখে আমাদের পারাবত সিরিজের পারাবত 11 বরিশালের উদ্দেশ্যে রওনা করে দিল। সুন্দরবন 16-র পেছনের ফেন্ডারে একজন সাহসী ব্যক্তি তো না, সাহসী যুবক দাঁড়িয়ে কফি খাচ্ছে। দৃষ্টিনন্দন জায়গাটি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। তবে এই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যেই ডেকোরেশন করা হয়েছিল তার মধ্যে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন, এই যে এখানে এগুলো একটু ছুটে গিয়েছে। তারপরে এই যে এই সব জায়গায় একটু মেরামতের প্রয়োজন। এই যে দেখেন কী রে, এই জায়গা তো পুরো ঝুইলা নামছে, এগুলোকে একটু মেরামত করলে আরও ঝকঝকে লাগবে। আর এই জায়গাটা ছুটেই গিয়েছে শেট। এই 3য় তলায় ডান পাশে ছোট্ট একটা গলি পাবেন, এবং এই গলিতে আসলেই ঠিক মাঝ বরাবর কিন্তু ছাদে ওঠার সিঁড়ি, অর্থাৎ 4 তলায় যাওয়ার সিঁড়ি। তো এই প্রত্যেকটা লঞ্চেই 4 তলায় যাওয়ার সিঁড়িটা একটু সরু হয়ে থাকে। তো আমরা অলরেডি 4 তলায় চলে আসছি। আর এইদিকে হচ্ছে একদম লঞ্চের পেছনের অংশ, সম্পূর্ণটা বড় খোলামেলা ছাদ, আর মাঝখানে বেশ কিছু সেন্ট্রাল এসি। আর এই হচ্ছে সামনের অংশটা, এখানে কিছু কেবিন, এখানে বেশিরভাগই হচ্ছে স্টাফ কেবিন। যেমন এখানে লেখা দেখতে পাচ্ছি পারাবত 11 স্টাফ কেবিন 5, স্টাফ কেবিন 4। তো এই দিকটাতে হচ্ছে মাস্টার ব্রিজ, আর এই লঞ্চের মাস্টার ব্রিজটা একটু অন্যরকম শেপে তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এখানে ব্রিজের ভেতর থেকে লঞ্চকে পরিচালনা করা হচ্ছে। তবে এটা খুবই অন্যরকম দেখতে। ওফ, মাস্টার সাহেব খেপে গেলেন এবং বললেন এই পেছনে যান, তাই আমিও পেছনে চলে আসলাম। তো বাংলাদেশের এটা একমাত্র লঞ্চ যে লঞ্চের 4 তলাটা সম্পূর্ণ বৃত্ত শেপে তৈরি করা হয়েছে। তো এই সামনে মাস্টার ব্রিজ এবং পেছনে বেশ কিছু স্টাফ কেবিন, সব মিলিয়ে এটা একটা বৃত্তর মতো, পুরো বৃত্ত আকৃতির। ওয়াও, কী রে, ওয়াও দিলাম আর লাইট সব বন্ধ করে দিল। কাজটা কি ঠিক হইলো? না, ঠিক হয় নাই। তো যাই হোক, 4 তলার লাইট সব বন্ধ করে দিয়েছে। আর এটা বন্ধ করা কারণ হইল, এখানে লাইট জ্বলে থাকলে ড্রাইভারের চোখে এই আলো পড়ে, তখন তার সামনে দেখতে সমস্যা হয়। এই চাঁদনি রাতে লঞ্চের ছাদে ধরেন এই এসির বক্সের উপরে বসে অথবা আশেপাশে বসে নদী উপভোগ করার যে একটা কি ফিল, কি একটা মজা, সেটা তো বলে বোঝানো সম্ভব না। আপনারা চাঁদনি রাতে ভ্রমণ করলে সেদিন বুঝতে পারবেন। আর এই হচ্ছে পারাবত 11 লঞ্চের ফানেল। এখান থেকেই ধোঁয়া বের হয়, 2টা মেইন ইঞ্জিনের ধোঁয়ার পাইপ এখান থেকে বেরিয়ে গিয়েছে। তো
পারাবত সিরিজের পারাবত 11, 12, 18, তারপরে 10 সবগুলোতেই কিন্তু এরকম ফানেল তৈরি করা। তবে পারাবত 11 ফানেলটাতে একটু অন্যরকম। এই দিক দিয়ে দেখেন, পারাবত 12, পারাবত 18 লঞ্চ। তো এই লঞ্চের প্রপেলরে নাকি কাজ করা হচ্ছে, তো ঠিক সেজন্যই কিন্তু পারাবত 11 বর্তমানে সার্ভিসে আছে। অন্যথায় পারাবত 11 বসে থাকে, এখানে পারাবত 18 সার্ভিস দেয়। এদিকে ডকইয়ার্ডে আশেপাশে প্রচুর লঞ্চকে দেখা যাচ্ছে। আমরা এইদিকে ফোকাস দিই। এখানে দেখেন বেশ কতগুলো এলইডি লাইট বসানো এবং মাঝখানে লোগোর পাশে পারাবতের 11 সিরিয়াল নম্বরটা লেখা। বিশেষ করে এই ফানেলটা খুব সুন্দর। পারাবত 12, পারাবত 18, বেশ কয়েকটা লঞ্চে এরকম ফানেল, বিশেষ করে ওখানে উঠে বসা যায়, সেটা আরও ভালো লাগে। আর এই হচ্ছে পেছনের টেকনোলজিয়া। এই হাইড্রোলিকের মাধ্যমে লঞ্চকে ডানে বামে ঘোরানো হয়। একটু আওয়াজটা শোনেন। ঠকর ঠকর আওয়াজটা আশা করি ভালো লেগেছে। এখন একটু ফানেলের উপরে উঠে বসি। বসে আছি পারাবত 11 লঞ্চের ফানেলের উপরে, এই যে দেখেন। আর এই দিক থেকে একটা দ্রুতগামী লঞ্চকে মনে হচ্ছে ঢাকায় যাচ্ছে নাকি। হ্যাঁ, কর্ণফুলী 14 ইলিশা থেকে ছেড়ে আসছে, তা এখন ঢাকায় প্রবেশ করতেছে। আর সামনেই হচ্ছে বুড়িগঙ্গা 1 নং সেতু, মানে পোস্তগোলা ব্রিজ নামে যেটাকে সবাই চিনে। তা আমাদের লঞ্চের এক মাথা অলরেডি সেতুর ওই পারে চলে গিয়েছে, আরেক প্রান্ত সেতুর এই পারে রয়েছে। ও এখন অতিক্রম করতেছি হাসনাবাদের ফিরোজ শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চকে রাখা আছে নদীর পাড়ে। তো বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলতেছে। আর ঠিক এর উপরের অংশে কুয়াকাটা 5কে কেটে ফেলা হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে একটা অভিশপ্ত জায়গা বলতে পারেন। লঞ্চ প্রেমিকদের মনে কম্পন সৃষ্টিকারী একটা জায়গা। একের পর এক ইমোশনকে এখানে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়। তো যেই কুয়াকাটা 5-এর দিকে সবাই তাকিয়েছিল বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ, সেই কুয়াকাটা 5কে এখন স্মৃতির পাতায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই নদীর পাড়ে হচ্ছে কুয়াকাটা 2, আর এই হচ্ছে কুয়াকাটা 5। কেবিনের ভেতর তো আপনাদেরকে দেখাইলাম, এই যে সিঙ্গেল 302 নম্বর কেবিন। তো আমার কেবিনটা পড়েছে রিভার সাইডে, একদম দোতলার সামনে। তো প্লেসটা খুবই চমৎকার। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন বসুন্ধরা, এই যে বিভিন্ন ফ্যাক্টরির পাশ থেকে অতিক্রম করতেছে। নদীতে ভালো বাতাস, গঙ্গা থেকে এত বাতাস, তো বুঝতেই পারতেছেন সামনে ধলেশ্বরী মেঘনা গেলে কি পরিমাণ বাতাস হতে পারে। আপাতত কেবিনের ভেতরেই একটু স্টে করি। এই চাঁদনি রাতে নিরিবিলি একটা গতির সাথে চলতেছে আমাদের এই পারাবত 18 লঞ্চ, সরি পারাবত 11 লঞ্চ। তো এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ ঘাট অতিক্রম করলাম। এই যে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ ঘাট। আর লঞ্চের 3য় তলার সামনেই দাঁড়িয়ে আছি আমি, খুব ভালো লাগতেছে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে। তো সদরঘাট থেকে ছেড়ে এই মুন্সিগঞ্জ ঘাট অতিক্রম করতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। দর্শক, এটা হচ্ছে পারাবত 11 লঞ্চের ইঞ্জিন রুম, এবং দেখতে পাচ্ছেন লোয়ার পিএমের ইঞ্জিনের উপরের লাঠিগুলা লুটুক মুটুক করে উপরে উঠতেছে নামতেছে। আর এটা হচ্ছে ফ্লাই হুইল, অনেক বড় ফ্লাই হুইল।
আমি সাধারণত অন্যান্য লঞ্চের ইঞ্জিন দেখেছি, তবে এত বড় ফ্লাইহুইল আমার চোখে পড়ে নাই, মানে দেখে একটু আশ্চর্যান্বিত হয়েছি। আর গিয়ার বক্সও দেখতে পেলেন। এইটা হচ্ছে এই পারাবত 11 লঞ্চের ডান পাশের ইঞ্জিন। তো অত্যন্ত স্মুথ সাউন্ড এই ইঞ্জিন রুমে। আমি অন্যান্য লঞ্চের ইঞ্জিন রুমে গেলে কানে অনেক আওয়াজ, মানে কান চাপা লাগে, এরকম একটা পরিস্থিতি হয়, কিন্তু এই লঞ্চের ইঞ্জিন রুমে এসে খুব ভালো লাগলো। এই দেখতে পাচ্ছেন ডান পাশের ইঞ্জিনের ওপরের যে কাঠিগুলো নড়াচড়া করতেছে। তো দুইটা ইঞ্জিনই হচ্ছে লোয়ার পিএমের, সম্ভবত আকাশাকা ব্র্যান্ডের জাপানি ইঞ্জিন। এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন। ওয়ান এসটি ওয়ান রেশিওর গিয়ারবক্স থাকার কারণে ফ্লাইহুইল যেই স্পিডে ঘুরতেছে, প্রপেলার শ্যাফটও কিন্তু ওই সেম স্পিডেই ঘুরতেছে। এখানে দুইটা জেনারেটর রয়েছে। এটা দেখতে পাচ্ছেন 5 সিলিন্ডার বিশিষ্ট। তো এর আগে আমি 5 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন দেখেছি বলে মনে হয় না, দেখে একটু অবাকই হলাম। ইঞ্জিনের বিশাল ফ্লাইহুইল ঘুরতে দেখেছেন, এবং এই এবার প্রপেলার থ্রাস্টও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিনের, আর ওইটা হচ্ছে ডান পাশের ইঞ্জিনের। পারাবত 11 নিচতলায় দেখলাম মোটামুটি যাত্রী আছে, দোতলায় অল্প কিছু যাত্রী আছে, আর 3 তলার পেছনে যে ডেক অংশটা, এই অংশে এসে দেখি যে হ্যাঁ যাত্রী নাই, তবে 2 জন যাত্রী পাওয়া গেছে। তাদেরকে একটু দেখাই। এই যে 2 জন যাত্রী, এরা মনের সুখে দুঃখের গান গাইতেছে এখানে বসে। এই ফুল ফ্লোর, টোটালি কোনো যাত্রী নাই, এমনকি এখানে কোনো কার্পেটও বিছানো নেই। 3 তলার পেছনের অংশ যেহেতু বরাবর নিচে ইঞ্জিন, তো একটু কাঁপাকাঁপি হয়, আওয়াজ হয়, এই জন্য এখানে কেবিন বসানো হয় না। তো সামান্য অংশ ডেক শ্রেণীর জন্য রাখা হয়, তবে ঈদের সময় দেখা যায় এখানেও ভরপুর হয়ে যায়। তবে আজকে কোনো যাত্রী নাই, তবে এই 2 জন প্রো লেভেলের যাত্রী আছে এখানে। আর পেছন থেকে ছাদে ওঠার দরজা বন্ধ, তো ছাদে যাইতে হলে সামনের থেকেই যেতে হবে। আসলাম পেছনে, এবার নিচে নামি। বাতাস হচ্ছে, নদীতে ভালোই বাতাস হচ্ছে। আর দোতলার যাত্রীদের ব্যাপারে যেটা বলতেছিলাম, এই যে দেখেন, মানে ফাঁকা ফাঁকা, অল্প কিছু যাত্রী মাঝখানে আছে, নিচতলার তুলনায় একটু কম আর কি। এখানে বসে বসে লঞ্চের পাশে চাঁদের আলোতে নদী দেখতেছি, এই আর কি। এই যে চাঁদ। রাত এখন 1:31 বাজে। নদীতে হচ্ছে প্রচুর বাতাস। সেই বাতাসের কারণে, মানে বাম দিক থেকে বাতাস আসতেছে, যার কারণে আমাদের লঞ্চের সামনের অংশটাও কাঁপতেছে। আমরা একদম মেঘনা নদীর, মানে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে একদম ডান পাশ ঘেঁষে যাচ্ছি, আর এই লঞ্চগুলোও ঢাকা যাওয়ার পথে তারা তাদের বাম পাশ ঘেঁষে আসতেছে, অর্থাৎ একদম নদীর পার ঘেঁষে চলতেছে, কারণ ওই পাড়টাতে প্রচুর বাতাস। আরে তো মনে হইতেছে 2 পাগলের মধ্যে খেলা চলতেছে। একদিকে মানামি দৌড়ানি দিতেছে, এটাকে দেখছেন, সুরভি 8। তো ইলিশার দানবাকৃতির লঞ্চ সুরভি 8 রে রীতিমতো দৌড়ানি দিতেছে মানামি। আর মানামির সাথে সুরভি 8-এর সাক্ষাৎ হইলে মোটামুটি স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত সুরভি 8-কে খেয়ে দেয় মানামি। তো আজকে ওই রকম একটা মুডে আছে, দেখতে পাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সুরভি 8-কে খেয়ে দিবে। এই দিল এক সময়কার প্রতিনিয়ত লড়াই চলতো এই 2 লঞ্চের মধ্যে, কিন্তু এখন সুরভি 8-এর সেই জৌলুস নেই, সেই যৌবন নেই। তো মানামি আর কি অনায়াসেই সুরভি 8-কে ওভারটেক করে দেয়। তেমনটাই হচ্ছে, 2 লঞ্চের মাঝে মোটামুটি খেলা চলতেছে আর কি। যেহেতু আমাদের বিপরীত দিক থেকে আসছে, সেজন্য আর কি পরবর্তীতে এই খেলা বিদ্যমান থাকবে কিনা সেটা বলা যায় না। তবে নদী মোটামুটি উত্তাল করে দিয়ে চলে গেল। এক একটা ঢেউ রীতিমতো আমাদেরকে কাঁপিয়ে দিচ্ছে। তো এই 2 পাগল তো গেল, পেছনে পেছনে আসতেছে আরও বেশ কতগুলো লঞ্চ। এগুলোকে একটু নিচে গিয়ে দেখলে খারাপ হইতো না। মানামি যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম কর্ণফুলী 13-কে। তো কর্ণফুলী 13 ছেড়ে আসছে বেতুয়া থেকে। আজকে মোটামুটি বরিশালের লঞ্চের মাঝখানে পড়ে গেল এই কর্ণফুলী 13। তো মানামি তো সম্ভবত ওভারটেক করে চলে গিয়েছে। এখন পেছনের পারাবত 12, এম খান 7, এরাও তাকে ধরে দেবে কি না সেটা হচ্ছে দেখার বিষয়। তো
তো এম খান এবং পারাবত একদম পাশাপাশি আসতেছে। তো দেখতে মনে হচ্ছে যে মানে গ্রামগঞ্জে অথবা শহরেই বলেন, পাশাপাশি দুই বাড়িতে বিয়ে হইলে যেমন একটা জাঁকজমক ভাবসাব থাকে না, ওই রকম লাগতেছে। ভাই লিটারেলি পারাবতের কিউটনেস, এটা মানে বিশেষ করে পারাবত 12 লঞ্চের কিউটনেস, এটা মানতে হবে। আগুন আগুন, দেখতেই ভাল লাগে এটারে। তো পারাবত 12 এখনও কিছুটা সামনে আছে, আর এম খান 7 সামান্য পেছনে। তবে প্রতিনিয়ত যেমনটা ঘটে থাকে যে এম খান 7 পারাবতকে ওভারটেক করে ফেলে। হ্যাঁ, ওভারটেক করতেছে মনে হয় এখনই, নাকি? ও, এম খান ভালোই মুডে আছে ভাই, পারাবতকে ধরে ফেলতেছে এম খান। আর এম খান ছাত্রে দূর থেকে হোক আর কাছ থেকে হোক, দেখলেই মনে হয় যে তার হাল মনে হয় ডুবেই গেল। হ্যাঁ, আমাদের সামনে এসেই নিজের অকাত দেখিয়ে দিল এম খান সাত। তো রীতিমতো পারাবত 12কে ওভারটেক করেছে, এবং হয়তো কর্ণফুলি 13কে ওভারটেক করে ফেলবে। আর আমাদের লঞ্চের যে পরিস্থিতি, এত বড় বড় ঢেউ এসে হালের সাথে আছড়ে পড়তেছে এই লনেরটা, ও মাই গুডনেস। দর্শক সাউন্ড টের পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন কি ভয়ানক অবস্থা। আজকে নদী ভালোই উত্তাল। আমি লঞ্চের ডান পাশের ফেন্ডারে বসে ভিডিও করতেছি, এই পাশে তেমন একটা বাতাস নাই, মূলত বাতাসটা আসতেছে বাম পাশ থেকে। তো বাম পাশ থেকে বাতাস আসতেছে এবং এই ঢেউয়ের ঝাপটাগুলো এসে হালের সাথে বাড়ি খেয়ে দূরে ছিটকে পড়তেছে পানি। তো এই পাশটাতে মোটামুটি সেফ আছি আর কি। তো যদি বাম পাশে যাই ভাই, উইরা যাওয়ার মতো পরিস্থিতি হবে, ভালো বাতাস এবং প্রচুর ঢেউ। এক একটা ঢেউয়ের গর্জন আপনারা আশা করি ভিডিওতে শুনতে পারতেছেন। ওরে ঢেউ, হালের সাথে বাড়ি খেয়ে পানি যে দূরে ছিটকে পড়তেছে, সেখান থেকে আবার পানির ছোট ছোট বিন্দু কণা উড়ে আসতেছে, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। ও, আসলেই নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। এই আরেকটা ঢেউ আসলো। আমাদের পারাবত 11 লঞ্চ চলছে ঘন্টায় 23 কিলোমিটার গতিতে। আর এই মাঝে মাঝে যে এই 30, তারপরে 28, 26 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই ঢেউয়ের সাথে ধাক্কা খাওয়ার কারণে লঞ্চের যে একটা ব্রেক ড্যান্স হচ্ছে, ওইটার কারণে আর কি। আসলাম ওরে বাবা রে, অবস্থা খুবই ভয়াবহ ভাই। রাত্র এখন 2টা 47 বাজে। তো ঠিক এই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটা লঞ্চের সাথে আমাদের সাক্ষাৎ হলো। লঞ্চটা হইল উবালি 1। হোয়াট? ও, বরগুনা রুটের লঞ্চ। তো এটা 2:45 বাজে কালীগঞ্জ চ্যানেল থেকে বের হচ্ছে। প্রিয় দর্শক, যেখানে এই চাঁদ মামাকে দেখার জন্য আমি চাঁদনি রাতে ভ্রমণে বের হই, ঠিক সেই জায়গায় লং টাইম এই চাঁদ মামার অনুপস্থিতি টের পাচ্ছিলাম। আর এখন এই চরমনাই মাদ্রাসার সামনে এসে তাকে খুঁজে পেয়েছি। তো এখন সে মেঘের আড়াল থেকে বেরিয়েছে, মনে হচ্ছে শরম পাচ্ছিল। এই দিকে দেখতে পাচ্ছেন চরমনাই মাদ্রাসার সামনে থেকে যে টার্নিং নিয়ে শুভরাজ নয় সামনে চলে গিয়েছে। আর আমরা এখন ঘুরতেছি, আর এই বরাবরই হচ্ছে চরমনাই মাদ্রাসা। আর এখন ফজর আজান চলতেছে। তো পরিবেশটা খুবই চমৎকার। আমরা কালীগঞ্জ চ্যানেল থেকে যখন কালাবাদর নদীতে প্রবেশ করি, তখন ভীষণ বৃষ্টি হয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু ভিজা। এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, আপনারা আমার ভয়েসে টের পাচ্ছেন যে একটা ঠান্ডা লাগলে, মানে সর্দি লাগলে যেরকম একটা ভয়েসের মধ্যে একটা পরিবর্তন আসে, সেরকম একটা পরিবর্তন টের পাচ্ছেন আশা করি। তো এই কারণে আমারও শীত শীত লাগতেছে, কিন্তু নদী ভ্রমণে ছাদে আসবো না
এগুলো ফিল নেবো না তা কি হয় নাকি? হতে পারে যে বাড়িতে গিয়া জ্বরে পড়বো, 2-3 দিন বিছানায় পড়ে থাকবো, এমনও সম্ভাবনা আছে। শরীরের মধ্যে তেমন টের পাচ্ছি, ভেতরে ভেতরে জ্বর আসার আগে কিন্তু এটা অনুভব করা যায়। এখন দেখতে পাচ্ছেন এক ফ্রেমে এই নদী ধরে, মানে কীর্তনখোলা নদী ধরে এগিয়ে যাচ্ছে শুভরাজ নয়, এবং অন্যদিকে চাঁদের উপস্থিতি। আর এখান থেকেই কিন্তু তালতলির মোড় দেখা যাচ্ছে। তো ওই মোড় বরাবর উপরে রয়েছে চাঁদ, আর এগিয়ে চলছে শুভরাজ নয়। আপনাদেরকে এদিকটা একটু দেখাবো। তো ফজর আজান যেহেতু হয়ে গিয়েছে, আর ঘড়িতেও এখন 4:29 বাজে, আশা করি আমরা 5টা বা 5:10 ভিতরে বরিশাল ঘাটে পৌঁছে যাব। এই হচ্ছে চরমনাই মাদ্রাসা। তো ভ্রমণটা আজকে চমৎকার ছিল। আর পারাবত 11 লঞ্চের এই ফানেলটাকে যেভাবে সাজানো হয়েছে, এক কথায় আমি বলবো ডিসগাস্টিস। মানে বাজে একটা সাজানো হয়েছে ভাই। এটা কোনো সিস্টেম দেখেন, এটাকে কোনো সাজানো গোছানো সিস্টেম আছে? এটা চাচা হেনা কোথায়? হেনা তো বাইরেই গেছে। তাইলে বাড়ি ঘরে তো সাজানো গোছানো কিরবেন নিয়ে, ব্যাপারটা ওইরকম হয়ে গেলে না? আপনারা খেয়াল করবেন ফারহান সিরিজ বা টিপু সিরিজের কিন্তু ফানেলে এভাবে ঠান্ডারে তো এলইডি বাল্ব লাগানো হয়েছে, ওইটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এইখানে দেখেন, মানে মালিক বলছে সাজাইতে, বাস কতগুলা লাল নীল হলুদ সাদা কালারের বাতি কিনাই না হুদা পেঁচাই থয়ে দিছে। মানে কোনো পেঁচানো যদি একটু মিল থাকতো ভাই, এটা কোনো কথা? দেখেন, অথবা এটা না পেঁচায় শুধু এই লোগো এবং 11 লেখাটা থাকলে তাতেও কিন্তু ভালো লাগতো। অথবা এটা পেঁচাইতো, এই যে একটা পেঁচাইছে, এখানে একটা পেঁচাইছে, উপরে একটা পেঁচাইতো, মাঝখানে একটা পেঁচাইতো, মানে 2-3টা দিত, কিন্তু সাজায় দিত, ভালো লাগতো। কেমন লাগতেছে? এই সাউন্ডটা না সেরা। তবে একটা জিনিস আমি আজকে নোটিশ করছি, সেটা হলো পারাবত 12, পারাবত 18 লঞ্চে আমি ভ্রমণ করেছি এর আগেও, এই পারাবত 11তেও ভ্রমণ করেছি, তবে অনেক আগে। আমার মনে পড়ে না যে 4তলা মাস্টার ব্রিজ করার পরে এই লঞ্চে উঠেছি বলে, মনে হয় না উঠছি। তো 4তলা মাস্টার ব্রিজ করার আগে এই লঞ্চে কয়েকবার ভ্রমণ হয়েছে আমার। কিন্তু এখন যেটা নোটিশ করলাম সেটা হলো পারাবত 12 বলেন বা পারাবত 18 বলেন, ওই লঞ্চেও কিন্তু লোয়ার পিএমের ইঞ্জিন, তবে ওইগুলোতে প্রচুর সাউন্ড হয়, মানে এইখানে থাকলেও আওয়াজটা কানে লাগে। কিন্তু এই পারাবত 11 লঞ্চে উঠে আমি একটা ভালো জিনিস ফিল করলাম, যে সবচেয়ে শান্ত পরিবেশে একদম নিরিবিলি একটা নদী ভ্রমণ যদি চান আপনি, তাহলে পারাবত 11 বেস্ট হবে আপনার জন্য। আরে সুন্দরবন 11 এখানে এখনো পড়ে আছে। কারো চিরতরে বিদায় ঘটছে, কারো আগমন ঘটছে, কিন্তু এই লঞ্চটার বিদায়ও হচ্ছে না, কামব্যাকও হচ্ছে না, কিছুই হচ্ছে না। মানে এক কথায় পচে মরতেছে। যেখানে পারাবত 11 মাঝে মাঝে সার্ভিসে আসতেছে, কিন্তু এই সুন্দরবন 11 তার ভবিষ্যৎ কি সেটা সম্ভবত স্ক্র্যাপ, এছাড়া আর কি হবে। আর মাত্র অল্প সময়, 2-4 মিনিটের মধ্যেই আমরা বরিশাল লঞ্চঘাট দেখতে পাবো। দর্শক, রাতের শেষ প্রহরে, মানে একদম ভোর রাতে আমরা বরিশালের একদম নিকটে পৌঁছে গিয়েছি। এই দেখেন, শুভরাজ নয় কিন্তু অলরেডি ঘাটে মাথা ঠেকিয়ে দিবে দিবে ভাব, আর আমরাও অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। তো তার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এর আগে কোনো লঞ্চে কিন্তু পুরো 100 কেবিনের নম্বর মিলাইতে দেখিনি আমি। তো এই পারাবত 11 লঞ্চের 3য় তলায় 100রও বেশি কেবিন, এবং সেই নাম্বারিংটা তারা, মানে সাধারণত 3 তলার কেবিন 300 দিয়ে গোনা হয়, তো এরা 300 ক্রস করে ফেলেছে। এই যে দেখেন, এটা হচ্ছে 399। তো ওই ডান পাশের করিডোর থেকে শুরু করে মাঝখানের করিডোর এবং শেষ এই বাম পাশের করিডোরে এসে 399 থেকে তারা এইখানে দেখেন 400। তো 100 পরিপূর্ণ এবং এখানে 400 হয়েছে। তো 301 থেকে 400-তে পুরো 100 হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই শেষ কেবিনের সংখ্যাটা দেখেন,
406, তার মানে এই পারাবত 11 লঞ্চের তৃতীয় তলায় টোটাল কেবিন হলো 106টা। 406 মনে করেন না, তো 106টা কেবিন হইলো এই টোটালি 3 তলায়। তো এখন 2 তলার কেবিনগুলো মিলাইলে কতগুলো হবে হিসাব করেন। 2 তলারটা তো আমরা দেখি নাই, এখন গিয়ে দেখব। আর 4 তলারগুলো বেশিরভাগই হচ্ছে স্টাফ কেবিন, ওগুলো আমরা গোনায় ধরবো না। তো 2 তলারটা দেখে আমরা একটু সামনেও দেখব, যেহেতু ঘাটে পৌঁছে গিয়েছি। আমরা এখন চলে আসছি দোতলার বাম পাশের রিভার সাইড করিডোরে। আর এখানে দেখতে পাচ্ছেন শেষ কেবিন নম্বর 230, অর্থাৎ দোতলায় কেবিন আছে টোটালি 30টা। তাহলে কত সংখ্যা দাঁড়াইলো? উপরে 106, নিচে 30, অর্থাৎ 136টা কেবিন আছে কোম্পানি কেবিন। তো এই পারাবত 11 লঞ্চে 136টা কোম্পানি কেবিন, আর বাকি 4 তলায় যে সমস্ত স্টাফ কেবিন আছে ওগুলো তো আমরা গোনায় ধরবো না। এখন একটু সামনে গিয়ে দেখি ঘাটে কিভাবে ভিড়তেছে লঞ্চটা। তো আজকে ঢাকা থেকে লঞ্চগুলো যেই সিরিয়ালে ছেড়েছে ওই সিরিয়াল মেনটেন করেই বরিশালে পৌঁছে গেল। তো সবার আগে শুভরাজ নয় ছেড়ে এসেছিলো এবং সে সবার আগেই পৌঁছে গেল। আর দ্বিতীয় নম্বরে আমাদের পারাবত 11 এখন ঘাটে প্রবেশ করতেছে। অনেক দিন পরে বরিশালে আসলাম, প্রায় 1 মাসের মতো হয়ে গেল। এলাকা ছেড়ে গিয়েছি, আবার আজকে আসলাম। তো শুরুতেই লস্কর সাহেব হোয়াইট কেবল নিয়ে রেডি, লঞ্চটাকে বেঁধে ফেলতে হবে সময় মতো। ঘাটের সাথে ওরে বাপরে, তো ঘাটে মাথা ঠেকিয়ে জানান দিল যে আমি পারাবত 11। এই যে কিছু লোক তারা ভ্যানের উপরে শুয়েছিল, মানে নড়ে চড়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, তাদের সকলের ঘুমের 12টা বেজে গিয়েছে। এমন জোরে ধাক্কা লেগেছে যে লঞ্চ আর জায়গায় টিকে থাকতে পারে নাই, আবার পেছনে সরে আসছে। তো ঘড়ির কাঁটায় এখন ঠিক 5টা 10 মিনিট বাজে। তো আমাদের পারাবত 11 5টা 10 মিনিটে বরিশাল ঘাটে এসে মাথা ঠেকিয়ে দিল। 27 মিনিট আবারও একটা ধাক্কা মারলো। কি রে, আবার ধাক্কা মারে পিছনে যেতেছে, কি একটা অবস্থা, কি করতেছে এটা, আজব। তো যাই হোক, ঢাকা সদরঘাট থেকে ছেড়েছিল 9টা 27 মিনিটের দিকে, ওই ধরেন 9টা 30 মিনিটে। আর এখন বরিশাল ঘাটে এসে পৌঁছলো 5টা 10 মিনিটে, অর্থাৎ 7 ঘন্টা 37 মিনিট বা 7 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে আমাদের ঢাকা থেকে বরিশাল আসতে। তো ঘাটে নেমে আর কথা বলার হয়তো সময় পাবো না, বাড়ির দিকেও যেতে হবে, আর শরীরটাও বেশি ভালো না। যারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো না করে থাকলে ভাই, বহুদিন পরে ভ্রমণ ভিডিও দিতেছি, তাই মোটেও কিপটামি সিপটামি চলবে না। তাড়াতাড়ি লাইক করেন এবং কমেন্টে লিখে দিন কেমন লাগলো ভিডিওটি আপনার কাছে এবং কী টাইপের ভিডিও আপনি দেখতে চান। আর আপনার ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। ওয়াও, লঞ্চে করে চলে আসছে রয়্যাল এনফিল্ড। তো ভিডিও আর দীর্ঘ করব কি, তার আগে একটু দেখি সুন্দরবন 16 আমাদের পেছনে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এসে পড়েছে বাংলার বড়রা। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16কেও দেখা যাচ্ছে পেছনে, হয়তো অল্প সময়ের মধ্যেই ঘাটে চলে আসবে। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।